এখন কি ব্যাংকে টাকা রাখা যাবে না? এই প্রশ্ন নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের ড্রয়িং রুম থেকে শুরু করে চায়ের আড্ডা পর্যন্ত সব জায়গায় আলোচিত হচ্ছে। আমি দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর মানুষজনকে আবেদন জানাচ্ছে যে তারা যেন ব্যাংকে টাকা না রাখে। সাংঘাতিক ভয়ঙ্কর তথ্য। ব্যাংকের প্রতি আস্থাহীনতা। যদি ছোট ছোট সঞ্চয়কারীরা ব্যাংকের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে বাংলাদেশের অর্থনীতির যে মেরুদণ্ড সেটা ভেঙে যাবে। ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়া মানে অর্থনীতি ধসে পড়া। আর সেখান থেকেই এই প্রশ্ন যেটা প্রথমে আমি করলাম যে এখন কি ব্যাংকে টাকা রাখা যাবে না? 5টি ইসলামী ধারার ব্যাংক যেটা একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে আত্মপ্রকাশ করেছে, সেখানে তাদের সঞ্চয়কারীদের মুনাফার উপরে একটা কর্তন করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্বজুড়ে ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের ফলে শুরু হয়েছে দারুণ টালমাটাল অবস্থা, অর্থনীতির দারুণ ভালনারেবিলিটি। একে আমরা একটা দুর্দান্ত খারাপ সময় পার করছিলাম, তার উপরে এই যুদ্ধ, মরার উপরে খাড়ার ঘা। আমাদের ব্যাংকিং সেক্টরের উপরে এমনিই মানুষের আস্থাহীনতা। 36%-এর বেশি ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে। আমাদের ব্যাংকিং সিস্টেম ভেঙে যায় অবস্থা। তার উপরে যদি সঞ্চয়কারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাংকের উপরে আস্থা হারিয়ে ফেলে তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আর সেখানেই বারবার একই প্রশ্ন ঘুরছে যে টাকা কোথায় রাখবো যদি ব্যাংকেই টাকা রাখতে না পারি। আমার আজকের এই আলোচনায় এখন ব্যাংকে টাকা রাখা যাবে কিনা সেই বিষয়ে আমি আলোকপাত করব। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনারা একটা উত্তর পাবেন নিশ্চয়। ব্যাংকিং খাতে আস্থার সংকট। বাংলাদেশের ব্যাংকিং খাতের সাম্প্রতিক ইতিহাস মোটেও সুখকর নয়। এই ব্যাংকিং সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। কখনো হয়েছে সরকারি সরাসরি পৃষ্ঠপোষকতায়। যারা স্বেচ্ছাখেলাপি তারা এই ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিয়েছে ফেরত না দেওয়ার প্রত্যাশায়। তারা আগে থেকেই জানতো যে তারা ঋণগুলো ফেরত দেবে না, তার মানে এই টাকাটা লোপাট হয়েছে। এবং এই যে হাজার হাজার কোটি টাকা যেটা ব্যাংকিং সেক্টর থেকে বেরিয়ে এসছে সেটা চলে গেছে সব বিদেশের মাটিতে, যেখান থেকে সেই টাকা আর দেশে ফেরত আসছে না, আসবে না। যেখানে মোট ডিসবার্স ঋণের 36%-এরও বেশি ঋণ খেলাপিতে পরিণত হয়, সেই ব্যাংকিং সেক্টরের উপরে দেশি বিদেশি বিনিয়োগকারীরা, দেশের ক্ষুদ্র সঞ্চয়কারীরা আস্থা রাখবে কিভাবে? তারপরও যদি ছোট ছোট সঞ্চয়কারীরা এই ব্যাংকিং সেক্টরের উপর থেকে তাদের আস্থাকে উঠিয়ে নেয়, মনে করবেন ব্যাংকিং সেক্টর চিরতরে ধসে পড়বে। আর ব্যাংকিং সেক্টর যদি ধসে পড়ে তাহলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আমরা সেরকম একটা ক্রান্তিকাল এখন অতিক্রম করছি। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে যে মিছিল করছে, তারা তাদের সারা জীবনের কষ্টার্জিত পয়সা ব্যাংকে রেখে সেই টাকা ফেরত পাচ্ছে না এবং তাদের প্রফিটের উপরে একটা কাট করার চিন্তা হচ্ছে। কিছু অসহায় মানুষ শুধুমাত্র ব্যাংকের টাকার উপরে চলে, ব্যাংকে জমাকৃত টাকার উপরে যে মুনাফা পায় তার উপরে চলে। তারা করবে কি? যারা লুটপাট করেছে, যারা বড় বড় প্রভাবশালী লুটপাটকারী, তাদেরকে সরকার অনেকক্ষণ পৃষ্ঠপোষকতা দেয়। কিন্তু এই ছোট ছোট সঞ্চয়কারী যারা এক জায়গায় জোটবদ্ধ হয়ে কোনো আন্দোলন করতে পারে না, যারা সবাই মিলে একটা দাবি আদায় করতে পারে না, তারাই সবচেয়ে বড় বিপদের মুখে পড়ে, সবসময় এখনো পড়ছে। ব্যাংকিং সেক্টর ধসে পড়ার অবস্থা। বাংলাদেশ ব্যাংক গার্ডিয়ান হিসেবে তার দায়িত্ব পালনে ব্যর্থ। ব্যাংকিং সেক্টরে তারল্য সংকট প্রকট। এই অবস্থায় ব্যাংকিং খাতের উপরে আস্থা ফিরিয়ে আনা সরকারের প্রথম এবং প্রধানতম লক্ষ্য হওয়া উচিত। কারণ ব্যাংকিং সেক্টর টিকে থাকে এই জনগণের আস্থার উপরে। তারা শুধুমাত্র বিশ্বাস করে তাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে রাখে। তাই এই আস্থা যেন কোনোভাবে নষ্ট না হয় সেদিকে সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, সেদিকে সরকারকে নজর দিতে হবে। সরকার ছাড়া অন্য কেউ এই কাজ করতে পারবে না। বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধের প্রভাব। করোনার পর থেকে বিশ্ব অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বর্তমানে ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ। পৃথিবী স্থির হয়ে দাঁড়াতে পারছে না, তার অর্থনীতি সবসময় টালমাটাল অবস্থার মধ্যে আছে। উন্নত দেশ সেগুলো হয়তো কোনোভাবে সইতে পারে, কিন্তু আমাদের মতো গরিব দেশ সেগুলো সহ্য করতে পারে না আসলে। আর সেখানেই আমাদের কষ্টের কারণ, সেখানেই আমরা সবসময় চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদের দেশে এমনি ডলারের সংকট আছে, মুদ্রাস্ফীতি চরমে, মানুষের ইনকাম কমে গেছে, এমপ্লয়মেন্ট নতুন জেনারেট হচ্ছে না বললেই চলে, ব্যবসা বাণিজ্য অনেক বন্ধ হয়ে গেছে, রাজনৈতিক পট পরিবর্তনে অনেক বড় বড় ব্যবসা বন্ধ হয়ে অর্থনীতির চাকা স্লথ হয়ে গেছে। এই পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ দিন দিন বেড়ে চলেছে। ঋণের প্রবৃদ্ধি নেই, ক্যাপিটাল মেশিনারির ইম্পোর্ট কমে গেছে, মব কালচারের কারণে 1-1.5 বছর আমরা খুব অন্ধকারের মধ্যে ছিলাম, অর্থনীতির ট্রানজ্যাকশন কমে গেছে চরমভাবে। এই অবস্থার মধ্যে মানুষের জীবন এখন অন্ধকারাচ্ছন্ন। নতুন সরকার ক্ষমতায়, তাদের সামনে হাজারো চ্যালেঞ্জ। বৈশ্বিক যে অবস্থা এবং আভ্যন্তরীণ যে অবস্থা, দুটো থেকে আমাদের মুক্তি প্রয়োজন, কিন্তু সবকিছু আমাদের হাতে নয়। আমাদের নিজেদের সহনশীলতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সঠিক সিদ্ধান্ত, এগুলোই পারে আমাদের এই সংকট থেকে বের করে আনতে এবং সংকটের কারণে আমাদের জীবন যে পর্যদস্ত হচ্ছে সেখান থেকে খানিকটা প্রশমিত করতে। ব্যাংক কর্মকর্তা ও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং
প্রভাবশালী বড় বড় ব্যবসায়ীদের যোগ সাজসে যখন হাজার হাজার কোটি টাকা ব্যাংকিং খাত থেকে বের হয়ে বিদেশে পাচার করা হয়েছে, তখন স্বভাবতই সবার মনে প্রশ্ন আসে যে এই প্রক্রিয়ায় শুধু কি রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত, শুধু ব্যবসায়ীরা জড়িত, এখানে কি ব্যাংকিং কর্মকর্তারা, সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা জড়িত নয়? এই প্রক্রিয়ায় আসলে সবাই জড়িত। এখন খুঁজে বের করা দরকার যে কারা অন্যায়ভাবে কোন প্রক্রিয়ার সাথে জড়িত। তাই সেটা বাংলাদেশ ব্যাংক হোক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হোক, সরকারি কমার্শিয়াল ব্যাংক হোক, সব কর্মকর্তা কর্মচারীরা যারা এই অন্যায় প্রক্রিয়ায় সহযোগিতা করেছে, এই লুটপাটকে সামনে এগিয়ে যেতে হেল্প করেছে, তাদেরও বিস্তারের আওতায় আনা দরকার যদি আমরা একটা সুষ্ঠু সুন্দর ব্যাংকিং সেক্টর চাই। আমরা দেখি নাই যে কোনো রাজনৈতিক চাপে যখন কোনো লোন স্যাংশন হচ্ছে, যখন বাংলাদেশ ব্যাংক বা কোনো ব্যাংক সেটাকে কোলাতে পারছে না, সেটাকে প্রোটেক্ট করতে পারছে না, তখন কেউ বলে নাই যে এই চাকরি আমরা করব না, কেউ পদত্যাগ করে নাই, বরং তারা ওই প্রক্রিয়ার অংশ হয়ে গেছে। আর তার ফলে এই ব্যাংকিং সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে বের হতে পেরেছে। এই প্রক্রিয়া এখন প্রশ্নের সম্মুখীন। যদি ব্যাংকিং সেক্টরের আমরা শৃঙ্খলা চাই, যদি ব্যাংকিং সেক্টরকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে চাই, তাহলে যারা অন্যায়কারী তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে। না করলে কখনোই আমরা একটা সুষ্ঠু ব্যাংকিং খাত পাবো না। বিদেশে আমরা জানি যে ব্যাংকিং সেক্টর ধসে পড়েছে অনেক জায়গায়, শ্রীলঙ্কায় ধসে পড়েছে, লেবাননে পড়েছে। যেমন লেবাননে যে ব্যাংকিং সংকট যখন শুরু হয়, তখন ব্যাংকাররা সঞ্চয়কারীদের টাকা দিতে অস্বীকৃতি জানায়, টাকা দিতে পারে না। সেখানে দেখা যাচ্ছে যে সঞ্চয়কারীরা টাকা তুলতে যেয়ে বন্দুক নিয়ে ব্যাংকে হামলা করেছে। শ্রীলঙ্কায় যেমন রিজার্ভ প্রায় শূন্য হয়ে গেছিল, শূন্য হয়ে ব্যাংকিং সেক্টরের উপরে দারুণ চাপ সৃষ্টি হয়েছিল এবং টাকার মান সেখানে অর্ধেক হয়ে গেছিল। বেশি দিনের কথা নয়, শ্রীলঙ্কা সেই অবস্থা থেকে তাড়াতাড়ি কেটে উঠেছে। বাংলাদেশের অবস্থা ততটা খারাপ নয়, তবে আমাদের এনপিএল এর পরিমাণ দিন দিন বাড়ছে, ব্যাংকের ব্যবসা কমছে, ব্যাংকের ক্যাপিটাল শর্টফল দিন দিন বাড়ছে। এগুলো অ্যালার্মিং, এগুলো যত্নের সাথে কেয়ার করা দরকার। এই সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ব্যাংকে টাকা রাখা যাবে নাকি যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় নেয়, তখন ব্যাংকিং অবস্থা এতটাই ভালনারেবিলিটির দিকে গেছিল, মানুষজন এতটাই ব্যাংকের উপরে আস্থাহীন হয়ে পড়েছিল যে সবাই টাকা তোলার জন্য ব্যাংকে হুড়মুড় করে পড়ছিল এবং ব্যাংক কাউকে টাকা দিচ্ছিল না, দিচ্ছিল কোনো ব্যাংক টাকা দিতে পারছিল না। সেই অবস্থা এখনো চলমান। বিশেষ করে এখন ইসলামী ধারার ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ। আপনারা ব্যাংকে টাকা রাখবেন না, একথা ঠিক নয়। অবশ্যই ব্যাংকে টাকা রাখবেন, কারণ ব্যাংকে টাকা না রাখলে আপনি টাকা রাখবেন কোথায়? ব্যাংকে আপনার আস্থা আপনার সঞ্চয়কে নিরাপদ করার জন্য যেমন দরকার, ঠিক তেমনি আমাদের অর্থনীতিকে সচল করার জন্য ব্যাংকে টাকা রাখা দরকার। তবে হ্যাঁ, আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের আর্থিক ভিত সমান শক্ত নয়। আপনি ব্যাংকে টাকা রাখার আগে দেখবেন ওই ব্যাংকের অবস্থা কি, তাদের খেলাপি ঋণের পরিমাণ কত, তাদের অ্যাসেটের অবস্থা কি, তাদের রেটিং এর কি অবস্থা, তাদের ক্যাপিটাল শর্টফল আছে কিনা। এগুলো পাওয়া এখন কোনো কঠিন কোনো বিষয় নাই। শুধু চ্যাটজিপিটি বা জেমিনাইকে যদি প্রশ্ন করেন যে অমুক ব্যাংকের অবস্থা আমাকে জানাও, আমি ওখানে টাকা রাখতে পারবো কিনা, দেখবেন সব ডেটা তারা হাজির করেছে। সুতরাং অল্প কিছু ব্যাংকে টাকা রাখা হয়তো এখনো রিস্কি। আপনারা যারা শুধুমাত্র বেশি সুদের আশায় ব্যাংকে টাকা রাখেন, তাদের জন্য বিপদ। মনে রাখতে হবে যেসব ব্যাংক শক্ত তারা রেট অফ ইন্টারেস্ট কম দিবে, তারা মুনাফার হার কম দিবে। আর যেসব ব্যাংক খুবই দুর্বল তারা মুনাফার হার অনেক বেশি দেবে। আর যারা মনে করবেন যে না, ব্যাংকে টাকা না রেখে অন্যদিকে টাকা রাখবেন, সেরকম অনেক অনলাইন প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, অনেক ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হয়েছে যে জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ। অনেক গ্রুপ আছে যেখানে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা যায়, দ্যাট ইজ ভেরি রিস্কি। বিটকয়েনে ইনভেস্ট করা যায়, এরকম অনেক গ্রুপ তৈরি হয়েছে যারা আপনাকে মাসে 10% ইন্টারেস্টও দিবে, এমন গ্রুপও আছে। খবরদার এইসব জায়গা থেকে নিজেকে মুক্ত রাখবেন। অধিক লোভ আপনাকে বিপদে টেনে নিবে। তার চাইতে ভালো ব্যাংক দেখে বাংলাদেশের ব্যাংকে টাকা রাখুন, আর অন্যান্য বিনিয়োগ যেগুলো অপশন আছে সেদিকে মনোযোগ দিন। ব্যাংকের প্রতি আস্থা স্থাপন করুন। আর সরকারকে বলি যে ব্যাংকের প্রতি যেন মানুষ আস্থা স্থাপন করতে পারে, সেইভাবে আপনারা বিনিয়োগকারীদের, সঞ্চয়কারীদের প্রোটেকশন দিন। নচেত ব্যাংকিং খাতকে ঠিক রাখা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের মানুষ ব্যাংকিং খাতের উপর থেকে আস্থা উঠিয়ে ফেললে ব্যাংকিং সেক্টর ধসে যাবে, আমাদের অর্থনীতি ধসে যাবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।